Hello everyone, a very good morning to all of you. Welcome to my channel. Today is 7th July 2025 and on this day I am going to discuss the very important editorials and news published in today's newspaper. এর complete analysis থাকবে এবং hopefully তোমাদেরকে আমি কিছু নতুন কিছু শেখাতে পারবো, নতুন ভাবে তো সাবজেক্ট আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করাতে পারবো এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যেগুলো ইম্পর্টেন্ট নিউজ আপডেটস আছে সেগুলোর পাশাপাশি বেশ কিছু কুইজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স অনলাইনার আছে, হোপফুলি সেগুলো তোমাদের পরীক্ষার রেসপেক্টে হেল্পফুল হবে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। এবং আজকের ক্লাস শুরু হবে উইথ দ্য ফ্রন্ট পেজ অফ দ্য হিন্দু নিউজ পেপার। দেয়ার আর টু আর্টিকেলস। ফার্স্ট ইজ দ্য ডিক্লারেশন অ্যাট দ্য ব্রিক্স সামিট রিফ্লেক্টস ইন্ডিয়ার কনসার্নস ওভার দ্য টেররিজম অ্যান্ড দ্য গভর্নেন্স রিফর্ম। রিসেন্টলি ব্রিক্স সামিট কনক্লুড হয়েছে ইন দ্য ব্রাজিলের কোথায়? রিও দি জেনেরিওতে। সেই জায়গায় দাঁড়িয়ে মেজরিটি অফ দ্য ওয়ার্ল্ডের যদি আমরা পপুলেশন দেখি, সেই পপুলেশনের যে একটা পোর্শন সেটা কিন্তু ব্রিক্স দ্বারা গভর্নড হয়। এবং ব্রিক্সের যে রিসেন্ট সামিট কোথায় হয়েছিল? রিও দি জেনেরিও। এটা থেকে তোমাদের কাছে আমার কোয়েশ্চেন থাকবে, ব্রিক্সের ফাউন্ডেশন কবে হয় অ্যান্ড হোয়াট আর দ্য মেম্বার কান্ট্রিজ অফ দ্য ব্রিক্স। নাও আমাদের তরফ থেকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইন্ডিয়ার যে স্ট্যান্ড পয়েন্টসকে রিফ্লেক্ট করেছে ইন দ্য ব্রিক্স সামিট দ্যাট আর স্পেশালি ফোকাসড অন ক্রস বর্ডার টেররিজম অ্যান্ড দ্য গ্লোবাল গভর্নেন্স রিফর্ম। সেই জায়গায় দাঁড়িয়ে গ্লোবাল সাউথ এই কথাটাকে কিন্তু বারংবার ইউজ করা হয়েছে এবং গ্লোবাল সাউথ মিনস দোজ কান্ট্রিজ দ্যাট আমরা সাউথ পোর্শনে আমরা যদি দেখতে পাই তাদের মধ্যে যে ইউনিটি, পিস, স্টেবিলিটি, সিকিউরিটি, রিফর্ম সেই জায়গাটার কিন্তু যে দরকার আছে এবং যেগুলো গ্লোবাল সাউথের মধ্যে ডেভেলপিং অ্যান্ড দ্য ডেভেলপ নেশন তাদের মধ্যে যে কোলাবোরেশন দ্যাট ইজ ভেরি ভাইটাল অ্যাট দিস জাংশন অফ দ্য ডেভেলপমেন্ট ফর দ্য গ্লোবাল ইকোনমি। ওকে, ব্রিক্স লিডাররা এক্সপ্রেস করেছে কমিটমেন্ট কিসের জন্য? কমব্যাট করবে তারা টেরোরিজম, ইনক্লুড করেছে ক্রস বর্ডার টেরোরিজমের কনসেপ্টকে এবং কল করেছে ফর দ্য এক্সপিডিএস ফাইনালাইজেশন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে দ্য গ্রুপিং অলসো ডিসক্রাইব দ্য ইসরায়েল ইউএস মিলিটারি স্ট্রাইক এগেন্স্ট দ্য ইরান অ্যাজ দ্য ভায়োলেশন অফ দ্য ইন্টারন্যাশনাল ল অ্যান্ড চার্টার অফ দ্য ইউনাইটেড নেশন। সো রিসেন্ট যে আমরা দেখবো ইরান ইসরায়েল কনফ্লিক্ট এবং ইউনাইটেড স্টেট ইরানের যে টার্গেটেড নিউক্লিয়ার মিসাইল মানে পয়েন্টসগুলোকে ডিস্ট্রাকশন করেছে, এই এন্টায়ার ইভেন্টটাকে কন্ডেম করা হয়েছে ইন দ্য ব্রিক্স সামিট। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। নাও আই ওয়ান্ট টু জাস্ট শেয়ার ওয়ান থিং। দিস ইজ দ্য নিউজ পাবলিকেশন ইন দ্য PIB, ভেরি ইম্পর্টেন্ট সোর্স অফ দ্য গভর্নমেন্ট নিউজ। সেখানে কিন্তু বলা হচ্ছে রিও দি জেনেরিও ডিক্লারেশন কিসের ওপর ফোকাস করা হচ্ছে? টার্মগুলো মনে রাখবে, গ্লোবাল সাউথ কোঅপারেশন ফর মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গভর্নেন্স। এটা 17তম যে ব্রিক্স সামিট সেটা ব্রাজিলে কনক্লুড হয়েছে রিও দি জেনেরিওতে 6 to 7 জুলাইয়ের মধ্যে। দ্য থিম অফ দিস পার্টিকুলার ব্রিক্স সামিট ইজ স্ট্রেংথেনিং গ্লোবাল সাউথ কোঅপারেশন ফর এ মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গভর্নেন্স। ভেরি ইম্পর্টেন্ট থিম অফ দ্য ডে। যেখান থেকে দাঁড়িয়ে কিন্তু স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করার কথা বলা হয়েছে বিটুইন দ্য পার্টনার কান্ট্রিজ, পিপল টু পিপল কোঅপারেশন, financial, cultural, economic cooperation, political stability, security. These are the main pillars যার ওপর কিন্তু ব্রিক্সের সামিট হয়। এবং প্রমোশন অফ এ পিস, মোর রিপ্রেজেন্টেটিভ ফেয়ার ইন্টারন্যাশনাল অর্ডার এবং মাল্টিল্যাটারাল সিস্টেম ডেভেলপমেন্ট এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ। দিস আর দ্য সাম পয়েন্টস যেটা কিন্তু ব্রাজিলে রিও দি জেনেরিওতে হোস্ট হওয়া এই ব্রিক্স সামিটের থ্রু দিয়ে কিন্তু সামনে এসছে। নাও আমি কয়েকটা টার্ম বলবো। এই যে কথাগুলো না, প্রমোশন অফ পিস, ইনক্লুসিভ গ্রোথ, sustainable development, multilateral system, international order, this kind of thing, people to people connectivity and cooperation, এই ওয়ার্ডগুলো তোমরা তোমাদের রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু ইউজ করতে পারো টু এনরিচ ইউর কোয়ালিটি অফ রাইটিং। নাও this is the another news. No change in the infrastructure for the voter list revision in the Bihar. আমরা দেখব বিহার is the first state in the country যেখানে কিন্তু এক্সটেন্সিভ ভোটার সামারি ইলেকটোরাল রিভিশন রোল তৈরি করা হচ্ছে ফ্রম দ্য সাইড অফ দ্য ইলেকশন কমিশনার। চিফ ইলেকশন কমিশনার কে আছেন? জ্ঞানেশ কুমার স্যার। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে ইট ইজ এ এক্সটেন্সিভ পোর্শন অফ দ্য রিভিশন এবং এক্সক্লুডেড অল দ্য পলিটিক্যাল পার্টিস ইন্টারভেনশন। এবং আমরা যদি দেখি দিস ইজ দ্য ফার্স্ট থিং, এই ডিটেলসটা কিন্তু আমরা অলরেডি ডিসকাস করেছিলাম। আজকের ক্লাসে আমরা এর ডিটেলস যাবতীয় করব না। Moving to the next article of the day, this is the picture road to the river. One important event in the Maharashtra, সেই রেসপেক্টে একটা ফটো আমাদের এখানে
ফার্স্ট পেজ অফ দ্য হিন্দুতে পাবলিশ হয়েছে। এখানে পার্টিকুলার একটা কমিউনিটি নিয়ে কথা বলা হচ্ছে, অ্যান্ড দ্য নেম অফ দ্য কমিউনিটি ইজ ওয়াকারিস কমিউনিটি। এটা মনে রাখবে, এটা কিন্তু মহারাষ্ট্রের একটা পার্টিকুলার কমিউনিটি যারা কিন্তু একটা ফেস্টিভ্যাল সেলিব্রেট করে, এবং ওয়াকারিসরা হচ্ছে পার্টিকুলার একটা ভগবান বা গডকে তারা ওয়ার্শিপ করে, অ্যান্ড দে আর দ্য ডিভোটিস অফ লর্ড বিঠাল। এটা মনে রাখবে, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। এটা সেকেন্ড পয়েন্ট। ফার্স্ট ইজ দ্য ওয়াকারিস, মহারাষ্ট্র থেকে বিলং করে। বিঠাল ইজ দ্য গড যাদের কিন্তু ওয়ার্শিপ হয়, এবং ওয়ার্শিপ হয় কোন নদীর তীরে? এটা হচ্ছে চন্দ্রভাগা রিভার, এবং যে প্লেসটা মহারাষ্ট্রে এই ইভেন্টটা হয় সেটাকে বলা হয় প্রাণধারপুর। এই প্রত্যেকটা ফ্যাকচুয়াল ইভেন্টস তোমাদের আসতে পারে, এবং এই যে চিত্র, এখানে কিন্তু প্রত্যেক ইয়ার্স কিন্তু প্রচুর ডিভোটিসরা জড়ো হয় চন্দ্রভাগা নদীর তীরে, এবং এই ফেস্টিভ্যালটা সেলিব্রেট হয়। নেক্সট আমরা যদি দেখি কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা হচ্ছে দুটো প্রেশারাইজড হেভি ওয়াটার রিয়াক্টর ইন দ্য গুজরাট বিল্ড ইন্ডিজিনিয়াসলি গ্র্যান্টেড লাইসেন্স টু অপারেট। আমাদের কান্ট্রিতে নিউক্লিয়ার এনার্জিকে রেগুলেট করা, জেনারেট করার কাজের যে মেন অথরাইজেশন বডি, দ্যাট ইজ দ্য AERB, ফুল ফর্ম মনে রাখবে অ্যাটমিক এনার্জি রেগুলেশন বোর্ড, তারা কিন্তু গ্র্যান্ট করেছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। অর্থাৎ অ্যাটমিক এনার্জি রেগুলেশন বোর্ড কিন্তু অথরাইজ করে কাকে? NPCIL, অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, তাকে যে কোনো নিউক্লিয়ার অ্যাক্টিভিটিকে কন্ডাক্ট করার জন্য। সেই রেসপেক্টে তারা লাইসেন্স প্রোভাইড করেছে কি? টু অপারেট টু ইন্ডিজিনিয়াসলি ডেভেলপ 700 মেগাওয়াটের প্রেশারাইজড হেভি ওয়াটার রিয়াক্টরকে। সেটা কোথায় চালু হতে চলেছে? কাকরাপার অ্যাটমিক পাওয়ার স্টেশন, গুজরাট। ভেরি ইম্পর্টেন্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেটা লোকেটেড ইন দ্য গুজরাট। তারাপুর ইজ দ্য ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইন আওয়ার কান্ট্রি, যেটা মহারাষ্ট্রে লোকেটেড। তোমাদের কাছে আমার কোয়েশ্চেন যে মহারাষ্ট্র এবং গুজরাট ছাড়া রাজস্থান এবং তামিলনাড়ুর একটা করে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের নাম তোমরা কমেন্ট সেকশনে আজকে জানাবে। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং নিউজ। জাস্ট মনে রাখবে দুটো প্রেশারাইজড হেভি ওয়াটার রিয়াক্টরকে গুজরাটের কাকরাপার যে নিউক্লিয়ার পাওয়ার স্টেশন সেখানে ইন্ডিজিনিয়াসলি ডেভেলপ করা হয়েছে, এবং সেটাকে অপারেট করার লাইসেন্স প্রোভাইড করেছে AERB। কাকে? NPCIL কে। So this is the summary of the news. Now moving to the next portion, that is the Nipah virus outbreak recently happened in two more districts of the Kerala. What are those names? Palakkad and Malappuram is the district of the Kerala, যেখানে কিন্তু recently Nipah virus outbreak হয়েছে। Small recap of the Nipah, because we have already discussed very minute to minute details of the Nipah virus. Nipah is a RNA based virus. RNA means ribonucleic acid. Natural, যারা যদি আমরা দেখি, fruit bat is the natural host এবং transmitter of the Nipah virus. কিভাবে জেনারেলি নিপা স্প্রেড করে? ইট ইজ এ জুনোটিক ভাইরাস, অর্থাৎ অ্যানিম্যাল টু হিউম্যান কানেকশনের মাধ্যমে নিপা আমাদের বডিতে স্প্রেড করে, হিউম্যান বডিতে। কিভাবে স্প্রেড করতে পারে? প্রথমত কন্টামিনেটেড ফুড খেতে পারি, আমরা ডিরেক্ট কোনো অ্যানিম্যালের কন্ট্যাক্টে আসতে পারি, এবং কোনো ইনফেক্টেড হিউম্যান থেকে হিউম্যানের মধ্যেও কিন্তু আমাদের নিপা ভাইরাস স্প্রেড হতে পারে, এবং সেই ক্ষেত্রে কিন্তু নিপা ভাইরাসের স্প্রেড ইজ making an outbreak like situation. So it is all about the Nipah virus, এবং Nipah ভাইরাসের যদি আমরা দেখি, no vaccine is available, এবং সেখান থেকে up to 75% is the fatality rate. যদি Nipah ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয় সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু জাস্ট আমরা we can take the precautionary action, but there is no proper medical treatment is still অ্যাভেলেবেল, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোনো রকম মেডিকেল ফেসিলিটি ডেভেলপ করা সম্ভব হয়নি বাই দ্য সায়েন্টিস্ট, বিকজ নিপার যে ভাইরাস, RNA ভাইরাস, সেটা কিন্তু হিউজলি অ্যাট এ হাই রেট এটা কিন্তু রেপ্লিকেট করে ইন দ্য বডি, হাই রেট অফ রেপ্লিকেশন। আর একটা আমরা কি পড়বো, আর কিছু কিছু RNA ভাইরাসের নাম হচ্ছে HIV, ইবোলা ইজ আনাদার টাইপ অফ ভাইরাস, যেগুলোর মধ্যে কিন্তু যে জেনেটিক ম্যাটেরিয়াল থাকে সেগুলো হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। সো দিস ইজ অল অফ দ্য অ্যাক্টিভ রিকল মেকানিজম। তোমরা যদি পড়ো যে কোনো সময় দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু মাল্টিপল টাইম রিপিট হয়। সো অ্যাক্টিভ রিকল এটাকেই বলে যে আমরা আগের দিন কী কী পড়েছিলাম, জাস্ট গো থ্রু ইট, এবং তোমরা নিজেদের মতো করে অ্যাক্টিভ রিকল করার চেষ্টা করবে যে কী পড়েছিলে, কতটা তোমাদের মনে আছে। নেক্সট মুভিং টু দ্য নেক্সট আর্টিকেল অফ দ্য নিউজ।
paper, this is the editorial page. আমরা যদি editorial page দেখি, common goals, this editorial I will discuss in this class, but the new battle challenge, China Pakistan collusion, এইখানটা আমরা বাদ দিলাম because this is very much related with international relation between the China and the Pakistan. There is no need to learn in details about this kind of relation. Now আমরা আরেকটা editorial পড়বো, that is the Khelo Bharat Niti as a beacon of the Indian footballers. তো beacon মানে কি? ray of optimism, আশার আলো যাকে বলা হয়, ray of optimism. This is a, you can use as an vocab synonym কি কি হতে পারে ray of optimism এ, তোমরা এখানে কমেন্ট করে আমাকে জানাতে পারো. Now let's see and try to understand this editorial. কমন গোলস, রিসেন্টলি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কোথায় ভিজিট করেছে আমাদের গ্লোবাল সাউথের যে 5টা কান্ট্রি, সেই জায়গায় ভিজিট হবে অ্যালং উইথ অ্যাটেন্ডিং দ্য ব্রাজিল হোস্টেড ব্রিক্স সামিট। রিসেন্টলি তাহলে আমরা যদি দেখি, ব্রাজিল অনগোয়িং ব্রিক্স সামিট চলছে, এর আগে প্রাইম মিনিস্টার ব্যাক টু ব্যাক বাইল্যাটারাল ভিজিট করেছে কোথায়? ঘানা, ত্রিনিদাদ, টোবাগো, আর্জেন্টিনা। এরপর রিসেন্টলি কিন্তু তিনি যে এই ধরনের ভিজিট করেছেন তার মধ্যে মেন যে ফোকাস ছিল কোঅপারেশন ইন ভেরিয়াস ফিল্ড, সাম কমন ফিল্ড যেরকম ফার্মাসিউটিক্যাল এগ্রিমেন্ট, ভ্যাকসিন, ডিজিটাল টেকনোলজি, ফুড সিকিউরিটি, ক্রিটিক্যাল মিনারেলস, ভেরি ইম্পর্টেন্ট। ক্রিটিক্যাল মিনারেলসের সাথে আমার তোমাদের কাছে কোয়েশ্চেন রাখলো, ল্যান্থানাইট কাকে বলা হয়? ল্যান্থানাইট কটা এলিমেন্টস আছে? রেয়ার আর্থ মেটাল কি? এই রিলেটেড যে কটা অ্যাক্টিভ রিকল তোমরা করতে পারো, বিকজ ইন দ্য সানডে এপিসোড অফ দ্য ক্লাস আমরা কিন্তু ল্যান্থানাইট সিরিজ এবং রেয়ার আর্থ মেটাল নিয়ে ইন ডিটেলস পড়েছিলাম। নেক্সট, তিনি ঘানায় ভিজিট করেছিলেন এবং ঘানার সাথে পার্টনারশিপ হয়েছে কম্প্রিহেন্সিভ লেভেলে, যাতে ঘানাকে সাউথ গ্লোবাল সাউথের ওয়েস্ট আফ্রিকার একটা ভ্যাকসিন হাব হিসাবে গড়ে তোলা যায়। নেক্সট আমরা যদি দেখি, পোর্ট অফ স্পেন, দ্য ক্যাপিটাল অফ দ্য ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, সেই জায়গায় দাঁড়িয়ে মেজর আন্ডারস্ট্যান্ডিং সাইন হয়েছে ইন্ডিয়ান ফার্মাকোপোপিয়া মার্কেটের জন্য, অর্থাৎ ইন্ডিয়ার যে ফার্মাসি মার্কেট সেটাকে ডেভেলপ করা এবং যাতে কোয়ালিটি এবং অ্যাফোর্ডেবল জেনারিক মেডিসিনকে অ্যাক্সেস করানো যায় সেই হিসাবে পার্টনারশিপ হয়েছে। এছাড়া আমরা যদি দেখি, আর্জেন্টিনার সাথে ক্রিটিক্যাল মিনারেলের রেসপেক্টে নেগোসিয়েশন হয়েছে। আর্জেন্টিনায় থাকা যে ভাস্ট রিজার্ভ অফ অয়েল এবং শেল গ্যাস, তার যে পার্টনারশিপ সেটাও কিন্তু ইন্ডিয়ার সাথে হয়েছে। দিস ইজ দ্য সাম অফ দ্য ইম্পর্টেন্ট হাইলাইটস আমরা যদি দেখি ইন্ডিয়ার রেসপেক্টে এই ভিজিট ফ্রম দ্য সাইড অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ডেভেলপিং ওয়ার্ল্ড অর দ্য গ্লোবাল সাউথের সাথে এই কাজগুলো করেছে। রিসেন্টলি ব্রাজিলের পর তিনি লাস্ট যেখানে বেরোবেন, দ্যাট ইজ দ্য কান্ট্রি নামিবিয়া, এবং সেই নামিবিয়াতেও কিন্তু অল্টারনেটিভ ইকোনমিক মেকানিজম এবং ইন্ডিয়ার যে অফার করতে পারে কোঅপারেশন ফর দ্য লো কস্ট সলিউশন ফর দ্য গ্লোবাল চ্যালেঞ্জেস এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের যে অর্গানাইজেশন, ফর এক্সাম্পল সিডিআরআই এর ফুল ফর্ম কি? সিডিআরআই এর ফুল ফর্ম হচ্ছে কোয়ালিশন ফর ডিজাস্টার রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার। এই কান্ট্রিগুলোর সাথে কিন্তু এই কান্ট্রিগুলোর সাথে ইন্ডিয়া কিন্তু কোলাবোরেশন করতে চাইছে ডিজাস্টার রিস্ক মিটিগেশন রেসপেক্টে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের রেসপেক্ট করার জন্য। নাও প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হ্যাজ পেড emphasis on the importance of the Indian diaspora. তিনি বলেছেন আমাদের কান্ট্রির যে 35 মিলিয়ন ইন্ডিয়ান ডায়াসপোরা আছে ইন দ্য ওয়ার্ল্ড ওয়াইড, সেটা কিন্তু ইন্ডিয়ার প্রাইড অ্যান্ড প্রেস্টিজ। নাও ইচ কান্ট্রি কিন্তু যে সমস্ত কান্ট্রিতে আমরা যদি দেখি, বি ইট দ্য কান্ট্রি লাইক ঘানা, আর্জেন্টিনা, ত্রিনিদাদ, এগুলো কিন্তু কলোনিয়াল এক একটা কান্ট্রি, অর্থাৎ কলোনিয়াল যে রুল সেখানে হয়েছে, বি ইট বাই দ্য ব্রিটিশ, স্প্যানিশ, পর্তুগিজ, জার্মান, তারা কিন্তু দেখা যায় এই সমস্ত কান্ট্রিতে কিন্তু এককালে শাসন করে গেছেন। এবং পরবর্তীকালে যখন নন অ্যালাইড মুভমেন্ট বা নাম মুভমেন্ট শুরু হয়, তখন কিন্তু এই সমস্ত কান্ট্রিরা কিন্তু জয়েন করেছিল ইন দ্য নাম, এবং তারা কিন্তু নিউট্রাল স্ট্যান্ড পয়েন্টস, অর্থাৎ দ্বিপাক্ষিক যে বিশ্ব ভাগ হয়ে গেছিলো তার জায়গায় না গিয়ে নন অ্যালাইড, আমরা কারোর পক্ষে নয় বরং আমরা ডেভেলপমেন্টের পক্ষে, এই যে নাম মুভমেন্ট শুরু হয়েছিল সেটার পক্ষপাতিত্ব ছিল। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যদি জানি প্রত্যেকটা কান্ট্রির কিছু কমন ইন্টারেস্ট আছে, তাদের কমিটমেন্ট আছে ফর দ্য সাউথ সাউথ কোঅপারেশন, এবং ইন্ডিয়া এই জায়গাটায় কিন্তু একটা বিকান হতে পারে। বিকান মিনস রে অফ অপটিমিজম, রে অফ হোপ, বাট অলসো দেয়ার ইজ এ পয়েন্ট দ্যাট এই যে এন্টায়ার যে মানে visit of the Prime Minister Narendra Modi, itinerary 9 days itinerary means 9 দিনের যে তার এই যে ভ্রমণ ট্যুর, অবভিয়াসলি গ্লোবাল পার্টনারশিপকে ইন্ডিয়ার বাড়াবে, বাট দ্যাট ইজ মোর ইকুয়াল
রিপ্রেজেন্টেটিভ, সেন্সিটিভ টু দ্য ইন্ডিয়াস ডেভেলপমেন্ট নিড এবং আন্ডার ডেভেলপ যে সমস্ত নেশন তাদের মধ্যে কোলাবোরেশন হলে এর যে ফিউচার অ্যাসপেক্ট ইট ইজ হিউজ। সো দিস ইজ অল রিটেন ইন দ্য এডিটোরিয়াল ফরম্যাট। নাও আমরা যদি পরের আর্টিকেলে চলে যাই, দ্যাট ইজ দ্য আর্টিকেল খেলো ভারত নীতি অ্যাজ এ বিকন অফ ইন্ডিয়ান ফুটবল। আমরা যদি দেখি ইন্ডিয়া কিন্তু রিসেন্ট কিছু গভর্নমেন্ট সাপোর্ট এবং আমরা যদি দেখি ভিশনারি লিডারশিপ অফ দ্য কারেন্ট গভর্নমেন্ট অ্যাজ পার দ্য ওপিনিয়ন অফ দ্য অথর অর দ্য এডিটর, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বলেছেন যে আমাদের যে ডেভেলপমেন্ট হয়েছে ইন দ্য স্পোর্টস অ্যারেনা সেটা কিন্তু ইজ হিউজ এবং আমরা ইন্ডিয়া ইজ গোয়িং টু হোস্ট 2036 অলিম্পিক। দিস ইজ অ্যানাদার ফ্যাকচুয়াল ইভেন্ট। 2036-এর অলিম্পিক কিন্তু ইন্ডিয়াতে হোস্ট হবে, ইন্ডিয়া সেরকমই ইন্টারেস্ট অফার করেছে। নাও আমরা যদি দেখি খেলো ভারত নীতি 2025, এই নীতি অনুযায়ী ন্যাশনাল স্পোর্টস পলিসি ইউনিয়ন ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভ করা হয় এবং দ্যাট ইজ এ হিউজ মাইলস্টোন ইন ট্রান্সফর্মিং দ্য রোল অফ স্পোর্টস ইন দ্য বিল্ডিং অফ দ্য বিকশিত ভারত। একটা কান্ট্রিকে বিল্ড করার পেছনে তাদের যে ইম্পর্টেন্স আছে, স্পোর্টসের যে ইম্পর্টেন্স আছে সেটাই কিন্তু ফোকাস করবে এই খেলো ভারত নীতি এই প্রোগ্রামটা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি দেখি দিস প্রোগ্রাম ইজ বেসড অন দ্য 5 পিলার অ্যাপ্রোচ। ফুটবলকে যদি আমরা কনটেক্সটে দেখি তাহলে আমরা দেখব ফার্স্ট পিলারে কিন্তু স্পোর্টস এক্সিলেন্স অর্থাৎ ন্যাশনাল টিম বিল্ডিংয়ের ওপর জোর দেওয়া হবে, যেটা কিন্তু গ্লোবাল অ্যারেনায় কিন্তু আমাদের যে স্পোর্টসকে রিপ্রেজেন্ট করবে। সেকেন্ড, স্পোর্টস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, দ্য রোল অফ ফুটবল ইন দ্য স্পোর্টস ফর ডেভেলপমেন্ট অ্যান্ড ইনক্লুশন, অর্থাৎ স্পোর্টসকে ইউজ করতে হবে ফর দ্য সোশ্যাল ডেভেলপমেন্ট। থার্ড, স্পোর্টস ফর ইকোনমিক ডেভেলপমেন্ট। নাও ফোর্থ point is that sports as a people movement community sports, and the fifth one is that sports in education. এই 5 অ্যাঙ্গেলে কিন্তু আমরা স্পোর্টসকে ইউটিলাইজ করতে পারি টু ইন দ্য বিল্ডিং অফ দ্য নেশন। নাও আমরা যদি দেখি স্কুল অ্যান্ড ফুটবল গ্রাসরুট লেভেলে যদি আমরা দেখি ট্যালেন্টেড ইন্ডিভিজুয়ালস যারা 8 years টু এজ রাইট আপ টু দ্য সিনিয়র লেভেল যায় তাদেরকে প্রপারলি ট্রেনিং প্রোভাইড করা, তাদেরকে স্পোর্টস ফেসিলিটি প্রোভাইড করা এবং এখানে কিন্তু দুটো পলিসির ভাইটাল ইম্পর্টেন্স রোল আছে বিটুইন দ্য অ্যালাইনমেন্ট অফ ন্যাশনাল এডুকেশন পলিসি অ্যান্ড দ্য ন্যাশনাল স্পোর্টস পলিসি। অর্থাৎ স্কুল দ্য গ্রাসরুট লেভেলে ইউথদের প্রফেশনাল ট্রেনিং প্রোভাইড করার যে দায়িত্ব, দ্যাট ইজ দ্য কি অবজেক্টিভ অফ দ্য ন্যাশনাল স্পোর্টস পলিসি। সেই জায়গায় দাঁড়িয়ে দ্য অথর ইজ রাইটিং দ্যাট হি ফার্মলি বিলিভ দ্যাট ইন্ডিয়ার যে ন্যাশনাল স্পোর্টস পলিসি সেটা অ্যালাইন হয় উইথ দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা ট্রান্সপারেন্সি আনতে এবং ক্যাটালাইজ করতে যে স্পোর্টসকে আরও অ্যাক্টিভেট করা হোক ইন দ্য কান্ট্রি এবং অ্যাকাউন্টেবিলিটি ইনক্লুসিভিটি ইন দ্য ইন্ডিয়ান স্পোর্টস সেটাকে বাড়ায় এবং ভারতকে অ্যাজ এ স্পোর্টিং নেশন হিসাবে তৈরি করার পেছনে রিসেন্ট যে সমস্ত ডেভেলপমেন্ট এসছে ফ্রম বি ইট দ্য ফ্রম ফান্ডিং, বি ইট প্রমোশন, অ্যানাউন্সমেন্ট বা প্রপার ট্রেনিং প্রোভাইড করা টু দ্য স্পোর্টসম্যান, দ্যাট ইজ হিউজ অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি বিং ডান আন্ডার দ্য খেলো ভারত নীতি প্রোগ্রাম 2025। নাও আমরা যদি নেক্সট এডিটোরিয়ালে চলে আসি, এটা তোমরা নিজেদের মতো করে পড়তে পারো। আই স্কিপ দিস ভিডিও, স্কিপ দিস আর্টিকেল, ইন্ডিয়া ডিপ্লোমেসি ইজ মেজার্ড নট মিউট, এটা পড়তে পারো। দ্য এন্ড অফ টিউবারকুলোসিস wasn't, এখানে টিবি নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে। লেটস ট্রাই টু ফিগার আউট দ্য বেসিক ফ্যাক্টস অ্যাবাউট দ্য টিউবারকুলোসিস। টিবি একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, দিস ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন যেখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। টিউবারকুলোসিস কিন্তু একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, এটা কজড হয় যে ব্যাকটেরিয়া দ্বারা, সেটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। প্রাইমারিলি এটা অ্যাফেক্ট করে কিন্তু লাংস এবং ফুসফুসের এখানে কিন্তু ইনফেকশন করে এই ভাইরাস, এই ব্যাকটেরিয়া। ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু কোনো ভাইরাস ঘটিত রোগ নয়। টিউবারকুলোসিস বা টিবি কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত, এটা ইম্প্যাক্ট করে বডির পার্টসকে, ফর এক্সাম্পল অ্যাবডোমেন, গ্ল্যান্ডস, বোনস, নার্ভাস সিস্টেমকে। এটা এয়ারবর্ন ট্রান্সমিশন হয় এবং মেইনলি ইনহেলিং টাইনি ড্রপলেটস রিলিজ ফ্রম দ্য কফ, স্নিজ অফ অ্যান ইনফেক্টেড পারসন। একজন ইনফেক্টেড পারসনের কাফ, স্নিজিং এর মাধ্যমে এই যে স্মল ড্রপলেটসগুলো বেরোয় সেইটা কিন্তু ইনফেক্ট করতে পারে বা অ্যাফেক্ট করতে পারে অ্যানাদার হিউম্যান বিইংসকে। নাও আমরা যদি এন্টায়ারলি দেখি, দিস ইজ দ্য টিউবারকুলোসিস এবং এখান থেকে আমরা দেখতে পারবো যে হু ডিফারেন্ট রিপোর্টস পাবলিশ করছে, যেখানে দেখা যাচ্ছে যে নাম্বার অফ দ্য টিবি কেসেস আমরা স্টিল যদি দেখি ইউনাইটেড স্টেটে কমে গেছে, বাট স্টিল ইট ইজ প্রেজেন্ট। নাও দিস ইজ দ্য চার্ট, ইউ ক্যান রিড বাই ইয়োর সেলফ।
otherwise you can skip because there are lots and lots of data which are not relevant from the exam perspective. Moving to the next article of the day, text and context এ আমরা একটা পার্টিকুলার যোজনার কথা পড়বো, দ্যাট ইজ দ্য যোজনা লাডলি যোজনা। জাস্ট ওয়ান লাইনার হিসেবে পড়ে রাখতে পারো। রিসেন্টলি দেখা গেছে যে বেনিফিশিয়ারি অফ দ্য লাডলি যোজনা কিন্তু ড্রপ ডাউন করেছে। ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, ঠিক আরটিআই অ্যাক্টের আন্ডারে কিন্তু দিল্লি গভর্নমেন্ট তদানীন্তন সময়ে 2008 সালে কিন্তু এই লাডলি যোজনাকে পাবলিশ করেছিল বা স্ট্যাবলিশ করেছিল, ঠিক এই যোজনার মাধ্যমে কিন্তু শেয়ার করা হতো ইনফরমেশন এবং পরবর্তীকালে দেখা যায় এই যে যোজনা সেখানে যে বেনিফিশিয়ারি দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট ড্রপ ইন দ্য নাম্বার। নাও রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কত সালে পাস হয় এটা তোমাদের জন্য কোয়েশ্চেন। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট পাসড ইন হুইচ ইয়ার, ঠিক আছে, এটা অ্যান্সার দেবে। নেক্সট আমরা যদি দেখি দেয়ার ইজ অ্যানাদার নিউজ আর্টিকেলস উইথ রেসপেক্ট টু বিহার ইলেকটোরাল রোল, আমরা এটাকে স্কিপ করতে পারি। নেক্সট, দিস ইজ গুগল নিউজ, জাস্ট ইগনোর দ্য নিউজ। Now, very important, some of the key questions with respect to his history. আমরা যদি ইন্ডিয়া ন্যাশনাল মুভমেন্টকে দেখি, আজকের জন্য অনেকগুলো কোয়েশ্চেন আছে তোমাদের কাছে থাকবে। মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স ইউ ক্যান অ্যান্সার বাই রিভাইজিং দ্য ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। বাট গতকালও এরকম বেশ কিছু নিউজ পেপার এর কোয়েশ্চেন ছিল যার অ্যান্সার এখানে দেওয়া হয়েছে। জাস্ট আমরা যদি কোয়েশ্চেন আর অ্যান্সারটা ওয়ান লাইনার পড়ি, সাম অফ দ্য কোয়েশ্চেন্স কি ছিল। কালকের নিউজ পেপারে 1855 সালে ইন্ডিয়াতে একটা ইম্পর্টেন্ট ট্রাইবাল কমিউনিটিরা রেবেল করেছিল। সেই বিদ্রোহটা কি? অ্যান্সার ছিল সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ 1855-56 কিন্তু হয়েছিল, জাস্ট বিফোর দ্য লঞ্চ অফ 1857 রিভোল্ট। নেক্সট, বাহাদুর শাহ জাফর, ভেরি ইম্পর্টেন্ট নেম উইথ রেসপেক্ট টু 1857 মহাবিদ্রোহ বা সিপাহি মিউটিনি। তাকে কিন্তু ট্রাই করা হয়েছিল, মানে তাকে ধরা হয়েছিল এবং তার এগেনস্টে যে ট্রায়াল চলেছিল, বলা হয়েছে যে ব্রিটিশ গভর্নমেন্ট কোন অ্যাক্টের বেসিসে সেই ট্রায়াল করে। অ্যাক্ট 1854, ভেরি ইম্পর্টেন্ট। এগুলো থেকে কিন্তু হিস্ট্রিতে কোয়েশ্চেন আসতে পারে। নাও বলা হয়েছে পরের কোয়েশ্চেন, ইন্ডিয়ান রেভলিউশনারিরা রেস্ট করে যে ইন্ডিয়ান ফ্ল্যাগ 1907 সালে, সেটার যে আর্লি ভিশন কে দিয়েছিলেন? অ্যান্সার হচ্ছে ভিকাজি রুস্তামজি কামা। নেক্সট, বলা হয়েছিল যে বীর সাভারকারকে ব্রিটিশ কলোনিয়াল যে পিরিয়ড সময় তাকে কিন্তু সেন্টেন্স দেওয়া হয়েছিল বা তাকে জেল দেওয়া হয়েছিল। কত ইয়ার টোটাল বীর সাভারকার কিন্তু ডিউরিং দ্য ন্যাশনাল মুভমেন্ট জেল পেয়েছিলেন? দুটো টার্মে টোটাল তাকে 50 ইয়ার্স অফ জেল দেওয়া হয়েছিল। নেক্সট, আমরা যদি দেখি দ্য কোড নেম ফর দ্য 1915 attempted pan-India uprising against the British rule during the World War I. World War I এর সময় আমরা যদি দেখি প্যান ইন্ডিয়া যে আপরাইজিং হয়েছিল ব্রিটিশ রুলের এগেনস্টে, তার নাম কি ছিল? অ্যান্সার ইজ দ্য গদার মিউটিনি। নেক্সট, আমরা যদি দেখি কাবুলে বলা হয়েছে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্ট্যাবলিশ করা হয়েছিল একজন এক্সাইলড ইন্ডিয়ান প্রিন্সেস দ্বারা, সেই তার নাম কি? অ্যান্সার হচ্ছে রাজা মহেন্দ্র প্রতাপ। দিস আর সাম অফ দ্য কোয়েশ্চেন্স। নাও মুভিং টু দ্য নেক্সট পোর্শন। আজকের দিনে হিস্ট্রি রিলেটেড যে কোয়েশ্চেন আছে তার কী টার্মগুলো বলছি, ইউ ক্যান পজ দ্য ভিডিও অ্যান্ড গিভ দ্য অ্যান্সার, অ্যান্ড বাই অলসো ইউ ক্যান রিভাইজ দ্য হিস্ট্রি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন ইজ দ্য অনুশীলন সমিতি নিয়ে একটা কোয়েশ্চেন আছে। আর্লি 20th সেঞ্চুরিতে রেভলিউশনারি গ্রুপ হিসাবে অনুশীলন সমিতি তৈরি করে, তার মেন ইম্পর্টেন্ট কী রোল কারা প্লে করেছিলেন? কোয়েশ্চেন সেকেন্ড, আমরা যদি দেখি বুড়িবালামের যুদ্ধ, ভেরি ইম্পর্টেন্ট, উড়িষ্যাতে 1915 সালে হয়েছিল। উড়িষ্যার যে বুড়িবালামের যুদ্ধে ফিয়ার্সফুল যে গান ব্যাটল হয়েছিল সেই জায়গায় কোন ফ্রিডম ফাইটার কিন্তু মারা গেছিলেন? নেক্সট কোয়েশ্চেন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন বা চিটাগং আরবানি রেড 1930, কোন ইন্ডিয়ান পার্সোনালিটি এই রেভলিউশনারি মুভমেন্টের সাথে জড়িত? নেক্সট কোয়েশ্চেন আছে কমিউনিস্ট কনসলিডেশন, আমরা যদি দেখি কে তৈরি করেছিলেন কমিউনিস্ট কনসলিডেশন, এই পলিটিক্যাল গ্রুপ 1935-এ সেলুলার জেলে তৈরি করা হয়েছিল while imprisoned in the আন্দামান আইল্যান্ডস। আন্দামান আইল্যান্ডসে সেলুলার জেলে ইমপ্রিজন থাকাকালীন পলিটিক্যাল গ্রুপস বা যারা যুদ্ধবন্দী ছিলেন তার পলিটিক্যাল গ্রুপসদের কনসলিডেটেড করে কমিউনিস্ট কনসলিডেশন, এই পলিটিক্যাল গ্রুপকে কে তৈরি করেছিলেন? নেক্সট কোয়েশ্চেন যদি আমরা দেখি, দিস ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য লিগাল চার্জ এগেন্স্ট দ্য ডিফেন্ডেন্টস ইন দ্য মিরাট কনস্পিরেসি কেস আন্ডার দ্য ইন্ডিয়ান পেনাল কোড? তোমাদের কাছে মিরাট কনস্পিরেসি কেস কত সালে হয়েছিল এটাও তোমরা কিন্তু পড়ে নেবে। মুভিং টু দ্য নেক্সট পোর্শন, এখানে দেখো একটা পিকচার আছে, পিকচার থেকে একটা ভিজুয়াল কোয়েশ্চেন যে মানে এই স্ট্যাচুটা কার?
ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার, ইনি একজন যার স্ট্যাচু তোমরা দেখতে পাচ্ছ, এবং তিনি কিন্তু এই যে পার্সোনালিটি ডিফেন্ড করেছিলেন ভগৎ সিং বটুকেশ্বর দত্তকে 1929-এ যে অ্যাসেম্বলিতে তারা যে বোমা নিক্ষেপ করেছিল, তার যে কোর্ট ট্রায়াল হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে হু ডিফেন্ডেড ভগৎ সিং অ্যান্ড বটুকেশ্বর দত্ত, তার নাম এই স্ট্যাচুর পার্সোনালিটি ইজ দ্য পার্টিকুলার পার্সন, তার নাম কি, এটাই হলো কোয়েশ্চেন। নাও মুভিং টু দ্য নেক্সট পেজ, দেখো এখানে কন্টিনিউয়েশন নিউজ আছে, উই জাস্ট স্কিপ দ্য পোর্শন। নাও আমরা যদি কালকের দিনে দাঁড়িয়ে দলাই লামা নিয়েও কিন্তু আমরা একটা আলোচনা করেছিলাম, এবং দলাই লামার আমরা যদি দেখি 19th বার্থ ডে সেলিব্রেট করা হয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে দলাই লামা কিন্তু রিঅ্যাফার্মস করেছে কমিটমেন্ট টু সার্ভ দ্য সেন্টিনেন্ট বিংস। নাও এই দলাই লামা কিন্তু ইজ অ্যান ইম্পর্টেন্ট বুদ্ধিস্ট পার্সোনালিটি অ্যাসোসিয়েটেড উইথ দ্য তিবেত, এবং তারা কিন্তু এক্সাইলে আছে। দলাই লামার যে অফিস, সেটা কিন্তু আমাদের কান্ট্রির কোথা থেকে হয়, ধর্মশালা থেকে সেই অফিস পরিচালিত হয়। দলাই লামা কারেন্ট কে আছেন, তেনজিং গ্যাতসো, তিনি কিন্তু নোবেল পিস প্রাইজ পান। গতকালের ক্লাসে আমরা পড়েছিলাম তিনি কোন সালে নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন, সেটা তোমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে হবে, বা যদি মনে না থাকে অ্যাক্টিভ রিকলের মাধ্যমে তোমরা কিন্তু সার্চ করতে পারো। নাও দেয়ার ইজ এ অনগোয়িং ডিবেট কি তিব্বত ভার্সেস চায়না রিগার্ডিং দ্য নেক্সট রিইনকার্নেশন অফ দ্য দলাই লামা, কে দলাই লামা হবে এই বিষয়ে কিন্তু তিব্বত কিন্তু নিউট্রাল, তাদের যে ট্র্যাডিশনাল প্র্যাকটিস সেইখানের মাধ্যমেই তারা সিলেক্ট করতে চাইছে নেক্সট দলাই লামা। বাট দ্য চাইনিজ স্ট্যান্ডস কি চাইনিজ গভর্নমেন্ট মাস্ট গিভ অ্যাসেন্ট টু দ্য চুজেন দলাই লামা, এবং চায়না কিন্তু নিজস্ব দলাই লামাকে ফিক্সড করতে চায়, অ্যান্ড দিস ইজ দ্য বোন অফ কন্টেনশন। নাও 90th অ্যানিভার্সারি সেলিব্রেট হচ্ছে দলাই লামার, সেখানে কিরণ রিজিজু কিন্তু অ্যাটেন্ডিং দ্য সেরিমনি। নাও ধর্মশালায় এটা ইভেন্টটা হোস্ট হয়েছে, এবং কারেন্ট আমাদের দলাই লামা কত নম্বর দলাই লামা আমাদের প্রেজেন্ট সিনারিওতে আছে, ইজ দ্য 14th one, and the name of this দলাই লামা ইজ তেনজিং গ্যাতসো। সো দিস ইজ অল। নাও আমরা যদি পরের নিউজে চলে যাই, রিসেন্টলি মিনিস্ট্রি অফ কোঅপারেশন, আমরা আগের দিনের ক্লাসে দেখলাম কোঅপারেটিভ ইউনিভার্সিটিকে ইনাগোরেট করা হয়েছে ইন দ্য গুজরাট, এবং দ্য নেম অফ দ্য ইউনিভার্সিটি ইজ নেমড আফটার দ্য মেন ফাউন্ডার অফ দ্য আমুল কোঅপারেটিভ কিন্তু নিয়ে অমিত শাহ, দ্য কারেন্ট মিনিস্টার অফ দ্য মিনিস্ট্রি অফ কোঅপারেশন, তিনি বলেছেন কোঅপারেটিভস মাস্ট বি ইন্ডিয়াস ইকোনমিক ব্যাকবোন। কোঅপারেটিভ সেক্টরকে ট্রান্সফর্ম করার জন্য দেয়ার আর ভেরিয়াস ইনিশিয়েটিভ, 5-point রোড ম্যাপ ফর দ্য গ্রোথ, এটাকে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছে, এবং কোঅপারেটিভ কিন্তু ওয়েলফেয়ার অফ দ্য ইকোনমি এবং কি পিলার অফ দ্য ইকোনমিক যে ট্রান্সফরমেশন সেখানে প্লে করছে, অ্যাজ পার দ্য স্টেটমেন্ট গিভেন বাই দ্য ইউনিয়ন হোম মিনিস্টার অ্যাজ ওয়েল অ্যাজ ইউনিয়ন মিনিস্টার অফ কোঅপারেশন অমিত শাহ। তিনি আমুল ডেয়ারি, যেটা আনন্দ গুজরাটে লোকেটেড, সেই জায়গায় দাঁড়িয়ে কোঅপারেটিভের যে মিনিস্ট্রি অফ কোঅপারেশনের যে এস্টাবলিশমেন্ট হয়ে গেছে সেটাকে সেলিব্রেট করা হয়েছে। নাও 2021 সালে কিন্তু এই মিনিস্ট্রি অফ কোঅপারেশনকে স্ট্যাবলিশ করা হয়। অ্যাজ পার দ্য নিউজ অফ দ্য গভর্নমেন্ট বা রিপোর্ট অফ দ্য গভর্নমেন্ট আমরা দেখব স্টিল নাও 2 লাখ প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটিকে স্ট্যাবলিশ করা হয়, রেজিস্টার্ড করা হয়, এবং ইন্ডিয়ার যে ফার্স্ট কোঅপারেটিভ ইউনিভার্সিটিকে সেটাকে কিন্তু ইনাগোরেট করা হয়। নাও আমরা যদি দেখি মেনলি যে কোঅপারেটিভ গ্রোথ, সেই জায়গায় দাঁড়িয়ে ফার্স্ট পয়েন্টে হচ্ছে পিপল টু পিপল কানেক্টিভিটি, এভরি ইনিশিয়েটিভে কিন্তু বেনিফিশিয়ারিরা যাতে প্রপার হেল্প হয় সেদিকে ফোকাস করা হবে। নেক্সট প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি নিয়ে কথা বলা হয়। থার্ড প্ল্যাটফর্ম ক্রিয়েট করা, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করা ফর দ্য প্রোপাগেশন অফ দ্য কোঅপারেটিভস। ফিফথ পয়েন্ট ইজ দ্য পলিসি রিফর্ম অ্যান্ড দ্য প্রসপেরিটি, নট ফর দ্য জাস্ট ইন্ডিভিজুয়াল বাট ফর দ্য এন্টায়ার কমিউনিটি, স্পেশালি আওয়ার ফার্মার্স অ্যান্ড লেবার। এটাই কিন্তু অমিত শাহ তার স্পিচে বলেছেন। নাও 60+ ইনিশিয়েটিভ ইজ অ্যাকচুয়ালি রানিং অন ফ্রম দ্য সাইড অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেগুলোর মাধ্যমে অলরেডি সেগুলো কোঅপারেটিভ সেন্ট্রিক লঞ্চ, এবং সেগুলো কিন্তু কোঅপারেটিভ সেক্টরকে ফার্দার ইনক্লুসিভ গ্রোথ এবং নেক্সট হায়ার যে সাকসেসের দিকে নিয়ে যাবে অ্যাজ পার দ্য স্টেটমেন্ট অফ দ্য মিনিস্টার। নাও আমরা নেক্সট আর্টিকেলের দিকে চলে আসবো, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট আর্টিকেল অফ দ্য ডে, ভেরি ইম্পর্টেন্ট, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট স্টাডি ফর দ্য নিকোবর প্রজেক্ট ডাউন প্লেস রিস্ক। প্রথমত হোয়াট ইজ দ্য মেন সিকোয়েন্স অফ দ্য নিউজ, আমরা যদি দেখি দেয়ার ইজ এ প্রজেক্ট GNIP, গ্রেট নিকোবর ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। ওকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গ্রেট নিকোবরকে ডিফারেন্ট কাইন্ডসে ডেভেলপ করার জন্য প্রায় 72,000 crore অ্যালট করে। এই অ্যানাউন্সমেন্টের সাথে সাথে কোয়েশ্চেন আসে, গ্রেট নিকোবর ইজ এ ভেরি এনভায়রনমেন্টালি ফ্র্যাজাইল এরিয়া, ঠিক?
এটা একটা আইল্যান্ড, এখানে প্রচুরভাবে আমরা যদি দেখি ফ্লোরা ফনা এন্ডেমিক স্পিসিস আছে, অ্যালং উইথ দ্যাট পোর্শন কী আছে আমরা যদি দেখি, এটা কিন্তু একটা হিউজ ডাইভার্স বায়োডাইভার্স এরিয়া। এই জায়গায় কিন্তু 72,000 crore এই যে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট করতে যদি আমরা চাই, ফর এক্সাম্পল ডেভেলপমেন্ট অফ ট্রান্সশিপমেন্ট পোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি করার কথা বলা হয়, টাউনশিপ ডেভেলপমেন্ট, 450 মেগাওয়াটের মেগাভোল্ট অ্যাম্পিয়ারের গ্যাস এবং সোলার বেস পাওয়ার প্ল্যান্ট তৈরির যে প্রপোজাল আছে, সেটার সঙ্গে সঙ্গে আর একদিকে যেমন একদিকে ইনফ্রাস্ট্রাকচার ভার্সেস হয়ে যায় এনভায়রনমেন্টের মধ্যে এই সমস্ত প্রজেক্ট করতে গেলে গ্রেট নিকোবরের মতো ফ্র্যাজাইল এনভায়রনমেন্টে হিউজ গাছ কাটতে হবে, সেখানকার যারা ট্রাইবাল পপুলেশন তাদের কি হবে, এই নিয়েও কিন্তু ন্যাশনাল গ্রিন ট্রিবিউনালেও কিন্তু রিভিউ করার আবেদন জানানো হয়। সেই আবেদনের রেসপেক্টে এনভায়রনমেন্টাল যে কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে গেলে তাকে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স পেতে হয়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এনভায়রনমেন্টের ওপর কতটা ইম্প্যাক্ট হবে তার যে অ্যাসেসমেন্ট তাকেই বলা ইআইএ বা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। এই অ্যাসেসমেন্ট দেখায় যে গ্রেট নিকোবরের কিন্তু হিউজ ইট ইজ মানে সুনামি প্রোন এরিয়া, কিন্তু ইআইএ কিন্তু এই জিনিসটাকে মিটিগেট করে বা হাইলাইটই করেনি যে এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট কিন্তু ইগনোর করে গেছে দ্য হিউজ পোটেনশিয়াল অফ দ্য সুনামি। এমন গ্রেট নিকোবরের মধ্যে জায়গা আছে যেটা কিন্তু যদি কোনোদিনও আর্থকুয়েক আসে তাহলে 2004 সালে এন্টায়ার যে আমাদের কান্ট্রি আন্দামান নিকোবরে যে সুনামি দেখেছিল সেই সুনামির কিন্তু আবার রিপিটিশন হতে পারে, বাট স্টিল দ্য রিপোর্ট ইজ মিসিং ইন দ্য ফর্ম অফ দ্য ইআইএ অ্যাজ পার দ্য স্টেটমেন্ট। তার মানে এখান থেকে আমরা যদি পড়তে পারি এই যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট রিপোর্ট সেটা কিন্তু ডাউন প্লে করেছে বা ইগনোর করেছে আর্থকুয়েকের রিস্কে। হোপফুলি ইট ইজ নাও ক্লিয়ার টু অল অফ ইউ। নাও আমরা যদি দেখি এই গ্রেট নিকোবর কোথায় অবস্থিত, আমরা যদি এন্টায়ার আন্দামান নিকোবর আর্কিপেলাগো দেখি তার মধ্যে সাদার্ন মোস্ট পয়েন্টে থাকে এই গ্রেট নিকোবর। প্রায় 910 স্কোয়ার কিলোমিটারের এই এরিয়া মেনলি ট্রপিক্যাল রেন ফরেস্ট দ্বারা কভার্ড, বে অফ বেঙ্গলের ওপর অবস্থিত একটা আইল্যান্ড। নাও ইন্দিরা পয়েন্ট দ্য সাদার্ন মোস্ট পয়েন্ট অফ দ্য ইন্ডিয়া, সেটা কিন্তু এই গ্রেট নিকোবর আইল্যান্ডের ওপর লোকেটেড, এবং সেটা কিন্তু নিয়ার টু দ্য সুমাত্রা লার্জেস্ট আইল্যান্ড অফ দ্য ইন্দোনেশিয়া আর্কিপেলাগো থেকে জাস্ট 170 কিলোমিটার নটিক্যাল মাইলসেরও কম, নিয়ারলি 100 নটিক্যাল মাইলসের মধ্যে এই ইন্দিরা পয়েন্ট ইজ লোকেটেড। টোটাল যদি আন্দামান নিকোবর আইল্যান্ড দেখি সেখানে আমরা দেখব 836 আইল্যান্ড আছে, ডিভাইডেড ইন্টু 2 মেন আর্কিপেলাগো। ওয়ান ইজ আন্দামান নিকোবর যেখানে নর্থ, মিডল এবং সাউথ এবং লিটিল আন্দামান আছে, এবং নিকোবর আর্কিপেলাগো। নেক্সট এই গ্রেট নিকোবর যদি আইল্যান্ড দেখি, এখানে দুটো ন্যাশনাল পার্ক আছে, স্মল পপুলেশন অফ সম্পেন ট্রাইবস আছে, অংজ আন্দামানিজ এবং নিকোবরিজ ট্রাইবাল পপুলেশন আছে। নেক্সট আমরা যদি দেখি দিস আর দ্য সাম অফ দ্য ইম্পর্টেন্ট, যদি আমরা জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্ট দেখি দিস ইজ দ্য আন্দামান অ্যান্ড দিস ইজ দ্য নিকোবর সেপারেটেড বাই 10 ডিগ্রি চ্যানেল, এবং আমরা যদি দেখি লিটিল আন্দামান এবং যে সাদার্ন আন্দামান বা লোয়ার আন্দামান সেটা কিন্তু ডিভাইডেড বাই ওয়ান আনাদার চ্যানেল যেটাকে বলা হয় ডানকান প্যাসেজ। নেক্সট আমরা যদি দেখি লিটিল আন্দামান এবং কার নিকোবর 10 ডিগ্রি চ্যানেল দিয়ে সেপারেটেড। নেক্সট আমরা যদি দেখি এই যে সিকোয়েন্স সেটা আমরা পড়বো, স্যাডেল পিক ইজ দ্য হাইয়েস্ট পিক যেটা নর্থ আন্দামানে অবস্থিত, পোর্ট ব্লেয়ার ইজ দ্য ক্যাপিটাল অফ দ্য আন্দামান যেটা কিন্তু সাউথ আন্দামানের মধ্যে অবস্থিত, এবং আমরা উই আর টকিং অ্যাবাউট দ্য গ্রেট নিকোবর যেখানে অবস্থিত লাস্ট পয়েন্ট হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ওকে, এবার আমরা দেখে দেবো গ্রেট নিকোবর এই যে ডেভেলপমেন্ট প্রজেক্ট সেটা কি, সেটা কিন্তু লঞ্চ করা হয় এই যে গ্রেট নিকোবর আইল্যান্ড প্রজেক্ট 2021 সালে। এটা কিন্তু এন্টায়ার যে ট্রান্সশিপমেন্ট পোর্ট, এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল টাউনশিপ এবং আমরা যেটা বললাম সোলার বেস পাওয়ার প্ল্যান্ট এই গ্রেট নিকোবরে তৈরির কথা বলে। নাও ওয়াই দিস কাইন্ড অফ প্রজেক্ট হ্যাজ বিন লঞ্চড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, বিকজ গ্রেট নিকোবর হচ্ছে একটা স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট পজিশন লোকেটেড ইন দ্য ইন্ডিয়ান ওশিয়ান। সেই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে মিলিটারি ফোর্স ডেভেলপমেন্ট, এখানে ওয়ারশিপ বা এয়ারক্রাফট, মিসাইল, ব্যাটারি এগুলো যদি এখানে ডেভেলপ করা যায়, দ্যাট ইজ হেল্পিং টু স্টেবিলাইজ বা টু ইমপ্রুভ ইন্ডিয়ার ডিফেন্স সেক্টর। নেক্সট আমরা যদি দেখি স্ট্রং মিলিটারি ডিটারেন্স যদি করা যেতে পারে গ্রেট নিকোবর, ইট ইজ দ্য ভাইটাল ইম্পর্টেন্স ফর ইন্ডিয়া ন্যাশনাল সিকিউরিটি। দ্য আইল্যান্ড গ্রেট নিকোবর আইল্যান্ড ইজ ভেরি ক্লোজ টু মালাক্কা স্ট্রেট, যেটার মাধ্যমে কিন্তু ইন্ডিয়ান ওশিয়ানের সাথে কানেক্ট হওয়া যায় প্যাসিফিক ওশিয়ানে, এবং এই লোকেশানে যদি ইন্ডিয়ার ট্রান্সশিপমেন্ট ডেভেলপমেন্ট করা যায়, কার্গো এসে এখানে যদি তার মানে যে ট্রান্সশিপমেন্ট ফেসিলিটি মানে কি
এ থেকে ধরো বি পজিশনে একটা শিপ যাচ্ছে, সি ইজ দ্য হল্টিং পয়েন্ট, যেখানে এসে শিপগুলো দাঁড়াবে, রেস্ট নেবে বা গুডস বা যেগুলো ক্যারি করছে সেগুলোকে নামাবে বা তুলবে এবং আবার সি থেকে বি পয়েন্টের দিকে যাত্রা শুরু করবে। সো দিস ইজ দ্য ট্রান্সশিপমেন্ট ফেসিলিটি। এরপরে আমরা চাইনিজ যে কাউন্টার পার্ট হিসাবে চাইনিজ অ্যাগ্রেশনকে কিন্তু এন্টায়ার প্যাসিফিক এবং ইন্দো প্যাসিফিক রিজিয়ান, ইন্ডিয়ান ওশিয়ানে স্টেবিলাইজ করতে পারবো বা কাউন্টার করতে পারবো। নেক্সট আমরা যদি দেখি, দিস আর ভেরি স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট পজিশন, ইম্পর্টেন্ট চোক পয়েন্টস ইন দ্য ইন্দো প্যাসিফিক এরিয়া, মালাক্কা স্ট্রেট, সুন্দা, এই যে স্টেটগুলো, এইখানে যদি ইন্ডিয়ান রেসপেক্টে যদি তার প্রেজেন্স বাড়াতে হয় তাহলে কিন্তু গ্রেট নিকোবরকে ডেভেলপ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাও behind every project আমরা যদি দেখি there are some challenges. For example, গ্রেট নিকোবরে এই ধরনের ডেভেলপমেন্টের করতে গেলে there are some problem because this is the home to Sompen tribe and Nicobarese tribe, যারা particularly PVTG tribal গ্রুপের মধ্যে পড়ে। PVTG means very vulnerable, particularly vulnerable tribal group. They live in a tribal reserve on the island. তারে এদের হ্যাবিটেটস কিন্তু ডিস্টার্ব হতে পারে, এদের যে ফ্র্যাজালিটি সেটা আরও বেড়ে যেতে পারে, ন্যাচারাল এনভায়রনমেন্টকে আমরা ড্যামেজ করতে পারি, ফরেস্ট রাইট অ্যাক্টসকে আমরা ভায়োলেট করতে পারি। নেক্সট আমরা যদি দেখি কোরাল রিফ, তারপরে বিভিন্ন ধরনের মেগাপড বার্ড, লেদার ব্যাক টাটেল, দিস আর দ্য মেন ইম্পর্টেন্ট এরিয়া। গালাথি বে ন্যাশনাল পার্ক এখানে আছে, এগুলো কিন্তু থ্রেট হয়ে যেতে পারে এবং এন্টায়ার আইল্যান্ডের ইকোলজি কিন্তু হ্যাম্পার হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে এন্টায়ার প্রজেক্টকে কনক্লুড করতে গেলে মিলিয়নস অফ ট্রিকে কিন্তু কাট ডাউন করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ হিউজ হিউজ ইকোনমিক এনভায়রনমেন্টাল তার কিন্তু ইম্প্যাক্ট আছে। সো দিস ইজ দ্য অল। নাও আমরা যদি দেখি আরও একটা জায়গা যেটা হচ্ছে কোয়েশ্চেনে আজকের আলোচনায় বলা হয়েছে, এই যে নিকোবর আইল্যান্ড সিসমিক্যালি ভোলাটাইল জোন, এইখানে কিন্তু হিউজ সুনামির আসার কিন্তু টেন্ডেন্সি আছে, আর্থকুয়েক আসতে পারে এবং এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি যদি করা হয় পরবর্তীকালে যদি এখানে আর্থকুয়েক আসে, এন্টায়ার যদি ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজ হয়, তার যে ইকোনমিক লস দ্যাট ইজ অলসো হিউজ। তো এই রেসপেক্টে যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এসছে তাতে কিন্তু সুনামির যে কনসেপ্ট বা পোটেনশিয়ালিটি সেটাকে কিন্তু পুরোপুরি বাইপাস করে দেওয়া হয়েছে। দ্যাট ইজ দ্য নিউজ পাবলিশড ইন টুডেস ক্লাস, today's newspaper. So this is end of the analysis of the newspaper. Now just go through some of the important one-liner question. Global forgiveness day, ক্ষমা করে দেয়া, forgiveness is a value এবং ইনার পিসকে যদি আমরা কনসিডার করতে চাই, দ্য ফরগিভনেস অর্থাৎ ক্ষমা করে দাও, তো সেই ডে ফরগিভনেস ডে কোন দিন সেলিব্রেট করা? অ্যান্সার ইজ 7th জুলাই। নেক্সট, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে অর্ডার অফ দ্য রিপাবলিক অফ দ্য ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, এই অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? অবভিয়াসলি দ্য অ্যান্সার ইজ নরেন্দ্র মোদি। ইন হিজ রিসেন্ট ভিজিট হি ওয়াজ অনার্ড উইথ সাচ প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। নেক্সট, ইন্ডিয়ার ফার্স্ট উইমেন নেভাল ফাইটার পাইলট ট্রেনি হিসাবে কে বা কার নাম সামনে এসছে? অ্যান্সার ইজ আস্থা পুনিয়া ইজ দ্য পারসন যার নাম কিন্তু অ্যাসোসিয়েটেড হয়েছে উইথ দ্য ফার্স্ট উইমেন নেভাল ফাইটার পাইলট ট্রেনি। ইন্ডিয়ান নেভিতে তাকে কিন্তু অ্যাজ এ ট্রেনি ফাইটার পাইলট, নেভাল ফাইটার পাইলট হিসাবে ইন্ডাক্ট করা হয়েছে, অ্যান্ড হি ইজ দ্য ফার্স্ট উইমেন। নাও নেক্সট কোয়েশ্চেন, ইন্ডিয়ার ফার্স্ট ট্রান্সজেন্ডার ক্লিনিক কোথায় ইনাগরেট হয়েছে এবং কোন সিটিতে সেটা অপারেটেড হবে? অ্যান্সার ইজ হায়দ্রাবাদ, এবং দ্য ফার্স্ট ক্লিনিক টু প্রোভাইড হেলথ সার্ভিস টু দ্য ট্রান্সজেন্ডার কমিউনিটি ওয়াজ লঞ্চড ইন হায়দ্রাবাদ। নেক্সট, ইন্ডিয়ান রেলওয়ে রিসেন্টলি অ্যানাউন্স করেছে একটা ডেডলাইন। কিসের জন্য ডেডলাইন? প্রত্যেকটা স্টেশনকে ভিজুয়ালি ইম্পেয়ার্ড ফ্রেন্ডলি বানানো হবে, যারা দৃষ্টিহীন সেই সমস্ত মানুষদের জন্য ফ্রেন্ডলি স্টেশন বানানো হবে, রেলওয়ে স্টেশন। কোন ইয়ারের মধ্যে? অ্যান্সার ছিল 2025। ইন্ডিয়ান রেলওয়ে এইমস টু প্রোভাইড ব্রেইল ইন্ডিকেটার্স অ্যান্ড সাপোর্ট ফেসিলিটি অ্যাট অল স্টেশন বাই 2025। মানে এই 2025-এর শেষের মধ্যে কিন্তু ইন্ডিয়ান রেলওয়ের কাছে টার্গেট আছে টু মেক অল দ্য স্টেশনস ব্রেইল ইনফ্রাস্ট্রাকচার ইকুইপড অ্যান্ড কি ভিজুয়াল ইম্পেয়ার্ড ফ্রেন্ডলি। নাও, ইন হাউ মেনি স্পোর্টস হ্যাজ ইন্ডিয়া কোয়ালিফাইড ফর প্যারিস অলিম্পিক 2024? অ্যান্সার ইজ 14। ইন্ডিয়া কোয়ালিফাইড ফর প্যারিস অলিম্পিক 2024। কটা স্পোর্টস সেখানে হবে? 14টা ডিফারেন্ট স্পোর্টস। নাও, সো দিস ইজ all from my side in today's discussion. কেমন লাগলো জানিও। hopefully you have learned something new from the session. লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো to my channel. টেলিগ্রাম অবশ্যই জয়েন করো to get the PDF, and also if you want to get the WBCS related dedicated mentorship আমার কাছ থেকে particularly তোমরা entirely যদি ক্লিয়ার করতে চাও your doubt, বা তোমরা যদি
ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে তোমাদের প্রিপারেশনকে কন্টিনিউ করতে চাও, ইউ ক্যান কানেক্ট উইথ মি, ইউ ক্যান কন্ট্যাক্ট মি অ্যান্ড জাস্ট ড্রপ ইউর কোয়ারিজ অ্যান্ড সেই জায়গায় দাঁড়িয়ে এই হচ্ছে আমার মেল আইডি, তোমার মেল আইডির লিঙ্ক, টেলিগ্রামের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট সেকশন থেকে অ্যাক্সেস করতে পারবে অ্যান্ড ইউ ক্যান রিচ মি আউট থ্রু মেল। তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে। এবং কমেন্ট করো যে যে কোয়েশ্চেনগুলো তোমাদের কাছে রাখলাম, জেনুইনলি পড়াশোনা করে তার উত্তর দেওয়ার চেষ্টা করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস